আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতমুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আগামী রোববার নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের শপথ। সুষ্ঠু ভোট আয়োজনই বড় চ্যালেঞ্জ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। শেখ হাসিনাকে সামনে রেখে বিগত সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। প্রতিটি গুমের ঘটনার বিচারের আশ্বাস। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান রিজভীর। আওয়ামী লীগের 20 দাঁত ভেঙে ফেলতে বললেন অ্যাডভোকেট জয়নাল। এবং সপ্তাহের ব্যবধানে চালকে ছাড়িয়ে গেল আলুর দাম। রাজধানীর বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী রোববার থেকে শুরু হচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের যাত্রা। ওই দিন দুপুর 1:30টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্য দিয়ে শুরু হবে দেশের 14তম নির্বাচন কমিশনের কার্যক্রম। ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে দেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চেয়েছেন নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংবিধানে 5 বছরের মেয়াদ থাকলেও কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নেয় মাত্র 2.5 বছরেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পর পদত্যাগ করেন তারা। 2.5 মাস ফাঁকা থাকার পর নতুন নির্বাচন কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 14তম নির্বাচন কমিশনের যাত্রা শুরু হচ্ছে রোববার। এদিন দুপুর 1:30টায় নবনিযুক্ত সিইসি ও 4 নির্বাচন কমিশনারের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপরই পরবর্তী সংসদ নির্বাচনে কর্মযজ্ঞ শুরু করবে নাসির উদ্দিন কমিশন। পলিটিক্যাল পার্টিজরা যেটা চাচ্ছে, তারা তো চায় যে রাজনৈতিকবিদদের কাছে সরকারের দায়িত্ব দিলে থিংস উইল ইমপ্রুভ। তারা এই কথাই বলছে বারবার। তো তার মানে আমি বুঝতেছি যে তারা ন্যাশনাল ইলেকশনটা আগে চায়। 2014 থেকে 2024 টানা 3টি সংসদ নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয় দেশে বিদেশে। চরম অনাস্থার মুখে পড়ে তখনকার নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত রাখার প্রত্যয় নতুন সিইসির। বড় 3টা নির্বাচন যদি আমরা ধরি যে 14 সাল, 18 বা 24, তো মানুষ তো ভোটের অধিকার থেকে তো টোটালি বঞ্চিত ছিল। তাদের যে ল্যাপসেস, তারা কোথায় কোথায় ভুল করেছে, সেগুলা তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে রইল না, লেসন। আমার তো উই হ্যাভ লেসনস ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দিবে। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। ধরে আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি। সর্বতভাবেই চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেইমানি যাতে আমরা না করি। স্বাধীনতার পর দেশে এ পর্যন্ত 13টি নির্বাচন কমিশন গঠন হয়। 111-এর সময় 2007 সালে মেয়াদ পূর্ণ না করে পদত্যাগে বাধ্য হন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু সংস্কার এনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন করে এটিএম শামসুল হুদা কমিশন। ওই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর টানা 15 বছর মুখ থুবড়ে পড়ে গোটা নির্বাচনী ব্যবস্থা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের আস্থা অর্জন ও সুষ্ঠু ভোট আয়োজন করে নতুন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আস্থায় আনতে হবে রাজনৈতিক শক্তিগুলোকেও। তারা বলছেন ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আরপিআর সংশোধন, কমিশনকে প্রশাসনের প্রভাবমুক্ত রাখা ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা স্পষ্ট করাও জরুরি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে গাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 1.5 মাস শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন। এতে সিইসি সহ 3 জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক ও আরেকজন সাবেক সেনা কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন নতুন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে গেল বাংলাদেশ। তবে আইন সংশোধন না করা এবং আমলা নির্ভরতা সহ বেশ কিছু বিতর্ক তৈরির সুযোগ রয়ে গেছে। আমাদের যে আইনটা আছে নির্বাচন কমিশন নিয়োগের জন্য, এই আইনটা একটা ত্রুটিপূর্ণ আইন। বদিউল আলম মজুমদারি তো আওয়ামী লীগ আমলের এই সার্চ কমিটির পলিসি উনি তো
এই বিতর্ক শুরু করেছিলেন। চিফ ইলেকশন কমিশনার বিএনপির লিস্টের থেকে হয়েছে, সুতরাং এটা নিয়ে কখনো না কখনো একটা প্রশ্ন উঠবেই। যেহেতু তাদের আমলা একসময় ছিল এবং এই অভিজ্ঞতা ছিল না, সুতরাং তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ হবে এটাকে ওভারকাম করা। আওয়ামী সরকারের গত ১.৫ দশকের শাসনামলে করা ৪টি নির্বাচনের মধ্যে ২০১৪ ও ১৮ নির্বাচন ছিল একতরফা ও চরম বিতর্কিত, যা নিয়ে সব মহলেই রয়েছে সমালোচনা। তাই কমিশনের প্রতি আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আস্থা অর্জন করা, জনগণের আস্থা অর্জন করা। শুধু জনগণ না, রাজনৈতিক দল, জনগণ, গণমাধ্যম, আন্তর্জাতিক সম্প্রদায়। জনস্বার্থে তার যে দায়িত্ব সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, সেটা সে করতে পারবে কিনা, এই চ্যালেঞ্জটাই মোকাবেলা হচ্ছে তার সামনে একটা প্রধান কাজ। তাদেরকে যদি একেবারে দল নিরপেক্ষ না রাখতে পারেন, তাহলে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আচরণবিধির সংশোধন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। নির্বাচনকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমি আরপিওর সংশোধনটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। অনেক সমস্যা রয়েছে আচরণবিধির মধ্যে, তা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এর ভূমিকাটা কি হবে, আর্মির কি ভূমিকা হবে, পুলিশের কি ভূমিকা হবে, বিডিআর এর ভূমিকা হবে, তারা কিভাবে দায়িত্ব পালন করবে। 3টা কমিশনের সিসিরে বলেছিলেন যে পুলিশ এবং স্থানীয় প্রশাসন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে না। এই কথাটা উনি বারবার বলেছেন। তার মানে হচ্ছে এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু মেকানিজম তৈরি করতে হবে। তবে সবাই বলছেন নতুন কমিশনের সফলতা নির্ভর করবে সরকারের তরফ থেকে তারা কি ধরনের সহযোগিতা পাবেন তার উপর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনাকে সামনে রেখে বিগত আওয়ামী লীগ সরকার দেশে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ বিষয়ে জাতীয় জাদুঘরের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় প্রতিটি গুমের ঘটনার তদন্ত ও বিচার করার আশ্বাস দেন প্রেস সচিব। মনির হোসেন তপু রিপোর্ট। এটা হলো সেই কাপড় আপনি দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমার চোখ বাঁধা ছিল প্রথম অবস্থায়। এরকম দ্রুত কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। এভাবেই সবার সামনে আর্তনাদ করছিলেন গুমের শিকার এসব ব্যক্তিরা। গুম বিরোধী আইন করার পাশাপাশি এই অন্যায়ের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই, যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে। যারা গুম হয়ে গেছেন আমরা হয়তো সচ্ছল আসতে পারছি, এখানে অনেক অসচ্ছল লোক আছেন যারা যোগাযোগও করতে পারতেছেন না, বিচার তো দূরের কথা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার সঙ্গে যারা গুমের অপরাধে জড়িত ছিল তারা রাজনীতিতে ফিরতে পারবে না। শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছেন এবং তার সাথে তো 1-2টা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরা ওরা অন্ধ, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন। যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তিনি আরো বলেন, গুমের উদ্দেশ্য ছিল জনগণকে ভয়ের চাদরে মুড়িয়ে রাখা। ওই 2টা ছেলেকেই গুম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বড় ছেলের বিগত আওয়ামী লীগ সরকার রেলওয়ের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে দিনাজপুরের পার্বতীপুরের লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিনা প্রয়োজনে রেল লাইন ও স্টেশন করা হয়েছে। গোপালগঞ্জে রেল লাইন করা হয়েছে কিন্তু সেখানে যাত্রী নেই। পরে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন রেলপথ উপদেষ্টা। এর আগে নীলফামারীতে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ খাতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উপর জোর দেন তিনি। গোপালগঞ্জে একটা করা হয়েছে, রেল লাইন করা হয়েছে, ওখানে যাত্রী নাই। এত অপচয় হয়েছে যে হচ্ছে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়। কর্ণফুলী টানেল করা হয়েছে কিন্তু ওখানে কোনো গাড়ি চলাচল করে না।
অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী চেতনা ধারণ করে ফ্যাসিবাদের দোষীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বলেন রিজভী। তার অভিযোগ, নেতাকর্মীদের বিপদে ফেলে শেখ হাসিনা ভারতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালালেও মানুষ গণতন্ত্র ফিরে পায়নি দাবি করে বিএনপি নেতারা বলেন, নির্বাচিত সরকার আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে। এই অলিগার্ক, এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন? এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে, আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে। এইটা চলতে দেওয়া যেতে পারে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা গোখরো সাপ এমন মন্তব্য করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেছেন, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে যাতে তারা আর দেশের মানুষকে কামড়াতে না পারে। দুপুরে আশুলিয়া শ্রীপুর এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের কঠোর বিচার দাবি করেন অ্যাডভোকেট জয়নাল। তিনি বলেন, শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের বিচার করতে হবে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা দেশের মানুষ ঠিক করবে। সংস্কার কাজ শেষ করে দ্রুত দেশে নির্বাচন আয়োজনের দাবিও জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, এই দলকে শুধু বহিষ্কার করলে হবে না, এই দলের শেষ পৌঁছা পর্যন্ত যদি আপনি বিচার না করেন, তাহলে বিচারের সংস্কৃতি আপনার এই দেশ থেকে নিঃশেষ হয়ে যাবে। এদেশে মানুষ আবার যে সরকারই আসুক না কেন, সেই সরকার আবার আপনি একটা ফ্যাসিস্ট সরকারের রূপ নেবে। কোনো সরকার এসে ফ্যাসিস্ট সরকারের রূপ নেক, এই দেশের মানুষ কিন্তু সেটা চায় না। চালের চেয়ে এখন আলুর দাম বেশি। সর্বনিম্ন চালের দাম যেখানে 55 টাকা, সেখানে আলু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। ফুলকপি বাদে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, উৎপাদন ও আমদানি কম থাকায় আবারও বেড়েছে সবজির দাম। সাপ্তাহিক বাজার দর নিয়ে ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বাজারে সবজি থেকে শুরু করে মাছ, মুরগি সহ সবকিছুরই দাম বাড়ছে হু হু করে। নতুন করে বেড়েছে আলু সহ বিভিন্ন সবজির দাম। টমেটো, গাজর বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। বাড়তি আছে বরবটি, করলা, শিমের মতো আরও কিছু সবজি, যা 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গেল সপ্তাহ থেকে এ সপ্তাহে দাম আরো বাড়ছে, দাম কমে নেই। যারা জিজ্ঞেস করলে সব জিনিসের আমদামি কম। গাজরের দামও যদি কেজি হয় যদি 140 টাকা 50 টাকা, আপনি যে কোনো তরকারি যান 70-80 টাকার নিচে নাই। আমরা পাবলিকেরা খামো এই অবস্থা নাই, মানে দিনে দিনে বাড়তেছে। এদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকার কারণেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অন্যান্য বছর যারা নতুন সবজিটা আসার পরে পরে মানে ফুরফুর করে দাম কমে যেত, কিন্তু এবার কিন্তু এখনো কমছে না। নতুন মাল আইছে, আমদানি কম, দাম বাড়তি। আমদানি যখন বাড়বে তখন দাম কমে যাবে। শুধু সবজিই নয়, সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দামও। সব মাছের দাম কমছে, আরো কমবো। সামনে আরো আমদানি, প্রচুর আমদানি হইব মাছে। চাউলের দাম আরো মাসখানেকের পরে বেড়ে গেছিল, বেড়ে যাওয়ার পরে এখন বাড়ার ভিতরে এখন স্থির হয়ে আছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, সোনালীর কেজি 280, লেয়ার মুরগি ও কক বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। এ সময় দুলু বলেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল এবং মতকে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপি সভাপতি ফয়সাল আলম আবুল ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গতকালকে আপনারা নির্বাচন
কমিশন ঘোষণা করেছেন। বিএনপি আমরা চাই অতি সত্বর নির্বাচন ঘোষণার পর ভোটার লিস্ট অতি সত্বর করে নতুন করে ভোটার তালিকা করে একটা আগামী বছরের মধ্যে একটা নির্বাচনের তারিখ ঘোষণা। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের আসন সংরক্ষণ ও সংখ্যালঘুদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা চায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তারা মনে করে এর মধ্য দিয়েই দীর্ঘ বঞ্চনার অবসান হতে পারে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের দাবি না মানা হলে তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করার প্রবণতার তীব্র সমালোচনা করেন বক্তারা। আমরা চিরকাল শুধু ভোট ব্যাংক হয়ে থাকবো, মানুষের ভোট দিয়ে দেবো, আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারবো না, তাহলে এই ভোট আমরা আর দেবো না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। ভারতই বা আমাদের ব্যাপারে কথা বলার দরকারটা কি? আজকে যদি আমাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতো, আমরা আমাদের সমস্যাগুলো আমরা নিজেরা আলাপ আলোচনা করে নিজেদের সমাধান করতে চাই। আমরা এই ঘরের কথা পরের কাছে আমরা বলতে চাই না। আমরা চাই না যে আমাদের নিয়ে ওই ফুটবলের মতো কেউ বল খেলুক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অবশেষে গতি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। সরকার পরিবর্তনের পর থমকে যায় দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে বিদেশিদের সাথে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে নিতে চলছে জোর তৎপরতা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামের পতেঙ্গা ও হালিশহর সমুদ্র উপকূলে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 2017 সালে হয় এর সম্ভাব্যতা যাচাই। এরপরে বারবারই হোঁচট খেয়েছে এই প্রকল্প। সবশেষ দেশের রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনে অনিশ্চয়তার মুখে পড়ে এর কাজ। ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও সাগরের কাছাকাছি হওয়ায় এটিকেই বলা হচ্ছে আগামীর বন্দর। তবে এই প্রকল্পের অগ্রগতির অন্যতম বাধা ছিল জমির প্রাপ্যতা। এবার দূর হয়েছে তা। বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরে আমরা বিভিন্ন স্টেপ গ্রহণ করি, যার মাধ্যমে আমরা বেসিক্যালি সরকারি জমি স্বল্প নামমাত্র মূল্যে আমরা এটা অধিগ্রহণ করতে পেরেছি। বন্দর কর্তৃপক্ষ বলছে বে টার্মিনাল নির্মাণে এরই মধ্যে পিপিপির আওতায় দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম চলমান আছে। অন্যদিকে এনসিটির পরিচালনাতেও আন্তর্জাতিক অপারেটর নিয়োগ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। বে টার্মিনালের কন্টেনার টার্মিনাল 1 এবং কন্টেনার টার্মিনাল 2 নির্মাণের জন্য পিপিপি অংশীদার পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বের উন্নত বন্দরগুলো যেখানে ষষ্ঠ প্রজন্মের সেবা দিচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দর দিচ্ছে তৃতীয় প্রজন্মের সেবা। বে টার্মিনাল নির্মাণ হলে বাংলাদেশেও সেই মানে পৌঁছবে বলে আশা বন্দর চেয়ারম্যানের। যে ক্রেন আমরা অপারেট করি, ওই ক্রেনগুলো হবে কিন্তু আপনার লেটেস্ট টেকনোলজি, 6th জেনারেশন টেকনোলজি। তো বাট এখন আমাদের যেটা আছে, এখানে আসলে ওই টেকনোলজি আনতে গেলে আমাদের হিউম্যান এবং মেশিন ইন্টারফেস এটা ডিফিকাল্ট হবে। বে টার্মিনাল যদি তৈরি হয় এবং পাশাপাশি যদি এই অবকাঠামোগুলোকে যদি সেটার সাথে যদি সংযুক্ত করা হয়, তাহলে কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে এটির সুফল আমরা যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা বাংলাদেশে বিনিয়োগকারী আছেন তারা সবাই কিন্তু এটির সুফল ভোগ করবে। বে টার্মিনাল চালু হলে জাহাজ ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসার খরচও কমে আসবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে সন্ধানের লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে অসঙ্গত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এই রায় প্রত্যাখ্যান করছে তারা। আইসিসি যাই বলুক, তারা ইসরায়েলের পাশে থাকবে। এদিকে আইসিসি রায়ের পর নেতানিয়াহুকে গ্রেপ্তারে নিজেদের সম্মতির কথা জানিয়েছে ইতালি, নেদারল্যান্ডস ও কানাডা। প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রুসেটো বলেন, নেতানিয়াহু ইতালি সফর করলে তাকে গ্রেপ্তার করবে তার দেশ। একই মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ড ক্যাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আইসিসির ওয়ারেন্ট মেনে চলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এর আগে ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আইসিসি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট সদস্যদের পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাজধানী পিয়ংইয়ং এ আয়োজিত সামরিক প্রদর্শনীতে তিনি এই হুঁশিয়ারি দেন। কিম বলেন, মার্কিন কর্মকর্তাদের সাথে সম্পর্কের উন্নয়নে উত্তর কোরিয়া যাই করুক না কেন, এখনো তাদের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব আগের মতোই রয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্ত ঘাঁটি গড়তে কোরীয় উপদ্বীপে ওয়াশিংটন উত্তেজনা ও উস্কানি বাড়িয়ে চলছে বলেও অভিযোগ আনেন উত্তর কোরীয় এ নেতা। পরে প্রদর্শনীতে আন্তর্দেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ওয়ারহেড, ট্রেন লাইনে স্থানান্তরযোগ্য ক্ষেপণাস্ত্র ঘুরে দেখেন তিনি। তবে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনকে পরোক্ষভাবে পশ্চিমাদের হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিশন মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হলো আজ। রাজধানীর বেরি রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল খালেক। ভিশন মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ডের এবারের আসরের সংবাদ পাঠ বিভাগে পদক পেয়েছেন এটিএন বাংলার সংবাদ পাঠিকা শান্তা ইসলাম। এ সময় ভিশন মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা এবং SM গ্রুপের পরিচালক আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ডের মেয়েরা। সিরিজ শুরুর 5 দিন আগে ঢাকায় আসলো দলটি। শনিবার থেকে অনুশীলন শুরু করবে আইরিশ মেয়েরা। 27 নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 30 নভেম্বর দ্বিতীয় ও পরেরটি 2রা ডিসেম্বর। 2025 সালে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশের মেয়েদের জন্য। এজন্য প্রায় 1 মাস আগে থেকেই অনুশীলন করছে টাইগ্রেসরা। পরের 3টি টি20 হবে সিলেটে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আগামী রোববার নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশনের শপথ। সুষ্ঠু ভোট আয়োজনই বড় চ্যালেঞ্জ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। শেখ হাসিনাকে সামনে রেখে বিগত সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। প্রতিটি গুমের ঘটনার বিচারের আশ্বাস। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান রিজভির। আওয়ামী লীগের 20 দাঁত ভেঙে ফেলতে বললেন অ্যাডভোকেট জয়নাল। এবং সপ্তাহের ব্যবধানে চালকে ছাড়িয়ে গেল আলুর দাম। রাজধানীর বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।